হ্যালো বেডার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি, সকালে বেরিয়েছি রাত 2টোর সময়। তো সেখানে আমি আর ভিডিও করার মতো কোনো মানে নির্দিষ্ট আলো পাইনি। তো যার কারণে আমি এখানে এসে গেছি এখন নবদ্বীপে। নবদ্বীপে এসে আবার ভিডিওটা শ্যুট করা শুরু করছি সেখান থেকে। তো আমি আগের ভিডিও কিছু নিয়ে রেখেছি, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে জার্নিটা স্টার্ট করা হচ্ছে আমাদের। তো রাত 2টো থেকে আমরা জার্নিটা শুরু করেছিলাম। এই যে ভোর হচ্ছে, এই ভোরের আলোটা দেখানোর জন্য জাস্ট এখান থেকে শুরু করেছি। কারণ সকলে তো এইভাবে দেখতে পারে না, বা এইভাবে হাইওয়েতে যে ভোরটা কীরকম হয় সত্যি খুবই সুন্দর। এই যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা অ্যাকচুয়ালি শেয়ার করানোর জন্য বা কীভাবে আস্তে আস্তে সকালটা হয় সেটা দেখাবার জন্যই শুধু আমি কিন্তু এই ভিডিওটা নিয়েছি। কারণ এই সময় খুব একটা পিকচার কোয়ালিটি ভালো আসছে না, আমিও বুঝতে পারছি, যেহেতু আলো নেই। এখন বাজে এই 5টা নাগাদ। তো এত সুন্দর মিষ্টি হাওয়া চলছে এবং গাড়ির ট্রাফিকও কম আছে ওখানে। প্লাস মানে এই যে এনভায়রনমেন্টটা, এইগুলোকে বোঝানোর জন্যই আমি জাস্ট মানে এই ক্লিপটা নিয়েছি। কারণ সত্যি এই যে আস্তে আস্তে সকাল হওয়ার অনুভূতিটা, আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি, সকাল হওয়ার যে অনুভূতিটা, এটা কিন্তু সত্যি অতুলনীয়। আর এই সময়টা রাইডাররা বুঝতে পারে, যারা একটু বাইক টাইক রাইড করে তারা বুঝতে পারে যে এই সময়টা কত সুন্দর লাগে বাইক চালাতে বা কার চালাতে, যে যে গাড়ি চালায় তার জন্য না, এই সময়টা সত্যি সুন্দর লাগে। সেই জন্য এটাকেই শেয়ার করার জন্য আমি জাস্ট ভিডিওটা করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। লোকজন নেই, জাম জঞ্জট কিছুই নেই। শুধু মানে বাইক, তাও বাইকের স্পিড মোটামুটি ভালোই মেনটেন করছি, যদিও একটু কনজেক্টেড হয়ে গেলে এতটা স্পিড মেনটেন করা যাবে না এখানে, কারণ যেহেতু বাইক ছোট গাড়ি, আর বড় বড় গাড়িগুলো যেভাবে যায় তো নিজেদের সাইড দিয়ে যেতে হয়। আর আপনারাও অবশ্যই বাইক টাইক নিয়ে বেশি স্পিড তুলবেনও না, কারণ স্বাভাবিক বাইক একটু মানে নিজের ব্যালেন্সে করাটাই ভালো। আমরা এখন যাচ্ছি কল্যাণীর দিকে, আপনারা ব্যানার দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা কল্যাণী হতে উঠবো, কল্যাণী হয়ে আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর, এইভাবে একটা ট্রিপ প্ল্যান মানে ট্রিপটা করা আছে। তা প্রথমে আমরা কল্যাণী থেকে যাব নবদ্বীপে, প্রথমে যাব নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাব, একটা এরকম রুট প্ল্যান করেছি। এই কল্যাণী ব্রিজ দেখতেই পাচ্ছেন, কল্যাণী ব্রিজে চলেই এসেছি। এবারে এই যে ব্রিজটা আমি প্রতিবারেই শুটে নিই, কারণ এই ব্রিজটা সত্যি আমার খুবই ভালো লাগে। ব্রিজটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এই ডান দিকে চলে গেলে আপনার কল্যাণীতে ঢুকে যেতে পারবেন, এই দিকে গেলে আবার হাইওয়ে ধরে নিতে পারবেন। আমি যেহেতু হাইওয়ে ধরার আছে, তো আমি আবার হাইওয়ের দিকে নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়েতে মিশে যাবে। তবে দুবার আমি কল্যাণী হাইওয়েতে উঠেছি, কিন্তু যখনই উঠি আমার কিন্তু সময়টা ম্যাক্সিমামটা এইরকমই থাকে, কারণ আমি প্রত্যেকটা রাইড রাত থেকেই শুরু করি। কারণ প্রথম দিনটা এনার্জি লেভেলটা খুব বেশি থাকে, তো সেই হিসাবে আমি যতটা পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তা এইখানে যে দুদিকে যে ক্ষেত আছে আর সূর্যটা উঠেছে, আপনি একবার আপনাদের দেখাতেই পাচ্ছি, সূর্যটাকে একবার দেখুন কত সুন্দর লাগছে, একবার শুধু আপনারা দেখুন। এটা আপনারা মানে আস্তে আস্তে দেখতে পেলাম একটা আম গাছ রাস্তার ধারে হয়ে আছে। এখানে স্বাভাবিক দেখেছি আমি, মানে আমগুলো দেখুন কত বড় বড়। একবার এখানে একটা বিশেষত্ব আছে, প্রত্যেক বাড়িতে একটা করে কিন্তু আম গাছ আছে। মানে বাড়ির সামনে যেরকম কলকাতার লোকেদের বলুন গাড়ি টাড়ি রাখা থাকে, তো এখানে একটা যেন মনে হলো যেন ওই রকমই কিছু ব্যাপার থাকে। যেরকম কলকাতার লোকের সামনে বাড়ির সামনে একটা বাইক রাখা থাকে, এখানে বাড়ির সামনে একটা আম গাছ রাখা যেন ম্যান্ডেটারি, এরকম একটা ব্যাপার আমার মনে হলো। প্রত্যেক বাড়ির সামনে একটা করে আম গাছ। এবারে এই রেলগেট ক্রস করে এই দ্বীপের দিকে ঢুকেই এসছি অলরেডি। নবদ্বীপে আসবো আর দই খাবো না, এটা কখনো হতে পারে? এই যে দই খাওয়ার জন্য পুরো প্রস্তুত। দইটা কেমন টেস্ট হচ্ছে না হচ্ছে আপনাদের জানাচ্ছি। আমি রাত 2টোর সময় বেরিয়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এবার নবদ্বীপ পর্যন্ত এই পর্যন্ত পৌঁছেছি, এখন বাজে হচ্ছে তোমার 7টা। তা নেক্সট জার্নিগুলো এবারে করতে করতে যাচ্ছি। এইসবে ক্যামেরা অন করলাম, কারণ খুব একটা ছিল না, লাইট ছিল না বলে ক্যামেরা অন করিনি, এই শুরু করেছি। না, দইটা খেয়ে দেখাচ্ছি। সত্যি অসম।
সত্যি এখানকার দই সত্যি খুব ভালো। হ্যাঁ, আমরা এই জাস্ট নবদ্বীপ থেকে বেরোলাম, বেরিয়ে এবারে কৃষ্ণনগরের ওইদিকে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে বহরমপুর, বহরমপুর থেকে যে রাস্তাটা একটাই রাস্তা পুরো দেখাবে, সেই রাস্তা মালদা হয়ে সোজা শিলিগুড়ির দিকে টানবো। ওরা কতদূর কি রায়পুর হয়ে মানে রায়গঞ্জ হয়ে কতটা পৌঁছাতে পারি জানি না, তবে আমরা ওই পথেই চলবো। যেহেতু এই রাস্তাটা আমি একটা ইউটিউব দেখেছি, বৈদিক চ্যাটার্জি বলে, তার কাছ থেকে আমি সাজেশনটা পেয়েছি, দেখলাম যে সত্যি রাস্তাটা কম, খুবই কম আছে। তো সেই হিসাবে ওই রুটটাকে ফলো করে আসছি যদিও। এবারে এখানে আসার পরে দেখলাম যে রাস্তাটা 14 ঘন্টা দেখাচ্ছিল শিলিগুড়ি পর্যন্ত আমার বাড়ি থেকে। ওয়াও, কি সুন্দর ব্রিজ তো! ব্রিজ সুন্দর হলে কি হবে, সাইকেল ওলা গুলো তো পুরো কাচড়া কাচড়া করে দিয়েছে। সবাই সাইকেল গুলো ওখান দিয়ে যাচ্ছে, ওই সাইকেলটা এখান দিয়ে যাবে। কি বলবো, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ সিন! সত্যি এইসব দৃশ্যগুলো যদি খালি চোখে না দেখা যায় না, কোনো মতে বোঝা যাবে না, কোনো মতে না। জাস্ট অসম। তাও তো গাড়ির একটু জাম আছে বলে, তাই যদি জামটা না রাখতো না, আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখাতাম। এটা যদি বা কি কুসুমগ্রাম, এখান থেকে 36 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কৃষ্ণনগর হয়ে আমরা তারপরে এদিকে যাব। বাট এই যে নদীটার নাম কি, নবদ্বীপ রোডে আছে, নদীটার নাম জানি না যদিও, তবে নদীটা অসম, খুবই সুন্দর, খুবই। কিন্তু এই রাস্তাটা এত কনজেক্টেড কি বলবো, প্রচন্ড কনজেক্টেড এলাকা এটা। তবে একটা কথা বলবো, নবদ্বীপের যে দইয়ের যে প্রশংসা আছে, তো দইটা সত্যি ভালো। আমি যদিও সাদা দইটা খেয়েছি, বললো যার কাছে খেয়েছি, তিনি বললেন যে মানে এখানে একটা লাল দই পাওয়া যায়, তো সেই দইটা আরো বেশি ট্রাই করে যদি বড় ভালো হয়, তো অবশ্যই এটা পারবো না খেতে, এটা নিয়ে বাড়ি চলে যাবো, এটাই ভেবে রেখেছি। মানে এখন তো নিয়ে কোনো কাজ নেই। এবারে আমরা চলে এলাম কৃষ্ণনগর হাইওয়েতে। এখানে এই যে টানেলটা ভালো লাগলো বলে জাস্ট মানে টেকটা নিলাম। তো এখানে রাস্তাটা আগের যে তুলনার রাস্তা ছিল, সেই রাস্তাটা কিন্তু তুলনায় এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মানে আপনি গাড়ি চালালে বুঝতে পারবেন, মানে সাইকেল চালালেও বুঝতে পারবেন না যে ওখানে বিনা সকারে গাড়ি চালালেও। একবার শুধু রাস্তাটা দেখুন, রাস্তাটা আর কি বলবো, অসম। সে গাড়ি যতই পিক আপ কম পড়ে যাও, তো অবশ্য অত জোরে চালাবার দরকার নেই, নিজেদের আয়ত্তে থাকাটাই ভালো। আমিও গাড়ির স্পিড খুব বেশি হাই করিনি, কিন্তু রাস্তাটা দেখে রাস্তার ফ্যান হয়ে গেছি। এবারে এখান থেকে শুনেছি যতটাই রাস্তা আছে, সবই রাস্তা নাকি এইরকমই ভালো। তো সেই হিসাবেই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু গাড়ির স্পিড কিন্তু মেনটেন রেখেছিলাম, কারণ স্পিড বাইকের জন্য কোনোদিন স্পিড ভালো হয় না। বিশেষ করে যারা মোটর সাইকেল নিয়ে বলুন, বাইক নিয়ে বলুন, স্কুটি নিয়ে বলুন, দু চাকার যে কোনো যানবাহন নিয়ে বেরোবেন, অবশ্যই নিজেদের সেফটি ফার্স্ট, কারণ সেফটির আগে কিছু নেই। এখানে একটু ভুলের অনেক বড় দাম দিতে হতে পারে, সেটা তো বুঝতেই পাচ্ছেন। তো রাস্তা যেরকম হবে সেইভাবে স্পিডটা নিজেরা মেনটেন করে চালাবেন, কারণ এইসব রাস্তা একটা ছোটো যদি গাড্ডা পড়ে যায় না, তো বিশাল একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সেটা আমি চাই না কারোর সাথে হয়ে যাক, বা কারোর নিজের সাথে হোক বা কারোর সাথে হোক। সেই জন্য অবশ্য রাস্তা যতই ভালো থাক, একটা জিনিস মাথায় রাখবেন যে রাস্তা যতই ভালো থাক না কেন, রাস্তায় কিন্তু গাড্ডা থাকতেই পারে, সে যতই ভালো রোড হোক না কেন। রোডটা তো কোনো কারণবশত গাড্ডা হয়তো হয়ে গেছে, কিন্তু আপনি যখন স্পিড এইভাবে মানে বেশি স্পিড নিয়ে রাখবেন, 100 যদি প্লাস করে দেন, তাহলে কিন্তু আপনার দ্বারা পসিবল হবে না গাড়িটাকে ওই সময় রুকে দেওয়ার।
আর সেখানে আপনি কন্ট্রোলও করতে পারবেন না, কারণ আপনি ওই মনোভাব নিয়ে গাড়ি চালাচ্ছেন না যে আমাকে গাড়ি কাটাতে হবে বা এই করতে হবে ও করতে হবে। সো যখনই এরকম রোড দেখতে পাবেন অবশ্যই নিজেরা নিজেদের মেনটেনেন্স থাকবেন। এই দিকের হাইওয়েগুলোতে এই ধরনের গ্রিন ধরনের কী একটা লাগানো থাকে, কিন্তু এগুলো দেখতে রোডের সৌন্দর্য খুবই বাড়িয়ে দেয়। আর যা ব্রিজগুলোর যা ভিউ আসে না, কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভিউ পাগল ছেলে বা লোক যা বলবেন বলুন, কিন্তু আমি আসলে ভিউ প্রেমী। সব কথার এক কথা যে ভিউ দেখলে আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, বা এইগুলোতে আমি হারিয়ে যাই। আমি প্রকৃতির যে কোনো দৃশ্যকে খুবই অন্যভাবে দেখি, যে স্বাভাবিক সেটাকে বলুন ক্যামেরার নজরে দেখুন বলুন, আর আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে। এই জন্য যারাই ট্রাভেল প্রেমী হয় তাদের চোখে কিন্তু এই জিনিসটা আছে, তারা কিন্তু প্রত্যেক জিনিসটাকে অন্যভাবেই দেখে। যে এই যেরকম রাস্তাগুলোকে মানে কেউ হয়তো বলবে যে শুধু রাস্তাই দেখতে পাচ্ছি, কিন্তু না, এই রাস্তার মধ্যে অনেক ইমোশন, অনেক ফিলিংস থাকে আমাদের, যেটা একটা বাইকার বলুন, একটা রাইডার বলুন, মানে যে ভ্রমণ পিপাসু মানুষ হয় সে কিন্তু এটা কিন্তু দেখতে পাই। সো মানে আমিও সেটা দেখতে পাচ্ছি। এর মধ্যে কে কে দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত খুবই মানে আমাকে ইন্সপায়ার করে, এটা বলতে পারি আমি। তারপরে এসে গেল ফারাক্কার কিছুক্ষণ আগে, মানে এটা একটা ব্রিজ পড়ে। এবার ফারাক্কার এখানে ব্রিজগুলো তো সত্যি স্বাভাবিক, ফারাক্কার নিজে একটা ড্যাম আছে যেটা ওটাই একটা নাম করা আছে, আর ওর আগে যেগুলো ভিউগুলো পাই না, এইগুলো সত্যি আমার এত ভালো লাগে। সেই জন্য এইগুলো ক্যাপচার করে ক্যামেরাবন্দি করেছি, যাতে আপনাদের দেখাতে পারি, আপনারা যাতে দেখতে পারেন, যাতে আপনারাও আসতে পারেন। আমি চাই ভাই আমার সঙ্গে আমার ব্লগটা দেখে কারোর ভ্রমণ করার ইচ্ছে যাক, সে নিজেও বেরোক, সে নিজেও চেষ্টা করুক কিছু করার, সে নিজেও সেকেন্ড বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের টোল প্লাজাতে। তো সেখানে এসে সামনে ওই টোল প্লাজা আছে। এবার টোল প্লাজার কীরকম কী রেট আছে সেটার জন্য ওই কার জিপ ভ্যানের জন্য 70 টাকা, তারপরে মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা লাগবে আর কি, বাইক তো ফ্রি আছেই আছে, আর কারের জন্য 70 টাকা, 110 টাকার যাওয়া আসা হবে। তো সেটা একবার ভাবলাম দেখিয়ে দিই আপনাদের। আমরা এখন এসে গেছি ফারাক্কা হাইওয়ে, ফারাক্কার সেকেন্ড যে টোল প্লাজাটা আছে সেখানে। এরপরে হয়তো ফারাক্কা পড়ে এবার 30 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে আসার পরে ভাবলাম যে আপনাদের একবার টোল ট্যাক্সটা দেখিয়ে দিই, যদি কেউ কার নিয়ে আসেন। তো এখানে স্বাভাবিক যাওয়ার মূল্য হচ্ছে 70 টাকা। তো তারপরে হচ্ছে যে আজকে এত গরম পড়েছে, আজকে না ইদানিং গরম পড়েই আছে বলতে পারেন, এবং গরম এতটাই পরিমাণ যে হাওয়াটাও লাগছে না, যে হাওয়াটাও যেন আমার গায়ে পোকটা পড়ে যাবে, এইরকম গরম পড়েছে। সেই জন্য আর তার উপরে বড়ো বড়ো গাড়ি যাচ্ছে, পায়ে দিয়ে যাওয়ার পরে তো আর টেকা যাচ্ছে না। তবে লোকেশনটা খুব সুন্দর, এটা বলতে পারি, খুবই সুন্দর মোটামুটি। হ্যাঁ, এই এখানে তেল নিতে এলাম, মোটামুটি 2 টাইমস তেল নিলাম। একবার ওখান থেকে গার্ডেন্স থেকে ভরিয়েছিলাম 713 টাকার মতো, আর এখানে 863 টাকার মতো বোধহয় হলো, না 869 টাকার মতো হলো, সরি। তো এই পর্যন্ত মোটামুটি এসছি। এখন মোটামুটি অলমোস্ট ফারাক্কা 20 কিলোমিটার মতন বাকি, এখান থেকে 20 কিলোমিটার গেলে ফারাক্কা এসে যাবে। তো ফারাক্কা পর্যন্ত আসতে মোটামুটি পালসার 200 গাড়ি আমার অতটা তেল সার্ভিস দিচ্ছে, এবং পারফরমেন্স তো বলতে হবে না, মানে মাশাআল্লাহ এরকম বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে রোদের জন্য এত গরম হাওয়া চালাচ্ছে যে হাওয়াটার জন্য পরেশান হয়ে আছি। মানে কি বলবো, যে বাইরে যে হাওয়াটাও লাগছে না, সেই হাওয়াটাও এতটাই পরিমাণ গরম যে কোনো মতে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। মানে যেখানে হাওয়া লাগছে সেখানে একটু বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন সব জিনিসটা শরীরটা যেন মুড়ে রাখি। তো আমি একটা কথা বলবো আপনাদের, যে যদি কারোর যদি দিনের বেলায় রাইড করার থাকে, অ্যাটলিস্ট এই সময়টা অ্যাভয়েড করুন। এই সময়টা পারলে একটু রাত্রে যদি বেরোতে পারেন বেরোবেন, বা দিনের বেলায় কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে সবার সহ্যের ভেতরে মনে হয় হবে না। কারণ রাস্তাঘাট যা গরম হয়ে আছে, এখন তো বাজে মাত্র 10টা, 11:30 মতন বাজে। এখন যা গরম হয়ে গেছে, এখন তো সামনে 12টা, 1টা, 2টো, 3টে, 3টে, 4টে পর্যন্ত হয়তো ধূপ থাকবে। তো ওই পর্যন্ত কি হবে আমার তো এখনও পর্যন্ত নিজে এখন ভেবে পাচ্ছি না। সো একটা কথা বলছি, কারোর যদি বেরোবার প্রোগ্রাম থাকে তো পারলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, ব্যাস এতটাই বলছি।
বন্ধুরা, আমরা ফাইনালি ফারাক্কা এসে গেছি। সময় হচ্ছে এখন 11টা 47। এবারে এই ফারাক্কায় এসে গেছি। এখান থেকে আর শিলিগুড়ি 6 ঘন্টা দেখাচ্ছে, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত শিলিগুড়িতে ঢুকে যাব। চেষ্টা করছে ঢুকে যাবার, ঢুকে গেলে অনেকটা টাইম সেভ হয়ে যাবে, বা দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমার এটা মানে সময়টাও অনেকটা বেশি পেয়ে যাব। সো তোমাদের ফারাক্কা ব্রিজটা এবারে দেখাচ্ছি। সামনে ফারাক্কা ব্রিজ এবং এই সাইড দিয়ে রেল যাতায়াত করছে, আর এই সামনে ফারাক্কা ব্রিজ, এটাই এত নামিয়ার ব্রিজ। এবারে আমরা ফাইনালি ফারাক্কা ব্রিজের ওপরে বাইক নিয়ে অনেক দিনের স্বপ্ন ছিল যে ফারাক্কা ব্রিজের ওপরে বাইক নিয়ে আসবো, বাইক চালাবো। আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো। এই বাইক, এইদিকে নদী, সরি সমুদ্র, ফারাক্কা নদী। এটা একটা অষ্টম অনুভব, অষ্টম। এটা একটা যাই বলো, অনেক বড়। এই যে ব্রিজটা আছে, এটাই এত দিনের স্বপ্ন ছিল। যখনই ট্রেনে করে বা বাসে করে যেতাম, আমার কিন্তু এখানে কিন্তু গাড়ি চালাবার খুবই স্বপ্ন ছিল। যেটা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, কত মানে নদীটার কত জল, আর ডান দিকে এটা তো ড্যাম, যেহেতু ড্যামের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আর এই ড্যামটা সত্যি সবারই স্বপ্ন, এই ড্যামটা। আর যতবার মানে ট্রেনে করে কোথাও যাই, বেশ ম্যাক্সিমাম টাইম এটা রাত্রে পড়ে। তো এই ড্যামটা আমার এমনিও দেখতে খুবই ভালো লাগতো, বাইরে থেকেই দেখতে খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের যে টোল প্লাজাটা আছে সেখানে পৌঁছে গেছি। সেখানে প্রাইস হচ্ছে আপনার ওই মানে 140 টাকা সিঙ্গেল জার্নি। এটা রেটটা যদি বা অনেকটাই বেশি, কি জানি কি হিসাবে এরা ভাড়াটা নেয়। এত টোল ট্যাক্স আমার তো নিজেরও মাথায় আসে না। তো যাই হোক, আমরা দেখিয়ে দিতে পারছি এটা মোটামুটি 140 টাকা করে নেবে। রাস্তার অবস্থা অবশ্য আগে থেকে ভালো ছিল না, তবে ফারাক্কা পর্যন্ত, ফারাক্কার পরে দেখি, ফারাক্কা ড্যামটা ক্রস করার পরে দেখি কী হয়। এটা এই হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। সময় এখন পুরোপুরি 12টা পর্যন্ত, এই পর্যন্ত অতিক্রম করতে পেরেছি। কালকে মানে রায়গঞ্জে ঢুকেছি যখন, তখন 2টো বাজে, আর এসে তখন শরীর টানছিল না, প্রচণ্ড রোদ হয়ে গেছিলো বলে আমি আর ভিডিও করতে পারিনি। তো সেই জন্য বলছি, মানে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ওই ভিডিওটা শেষ করার জন্য আবার এর পরের পর্ব নতুন এপিসোডে দেখে নেবে, এর পরের ভিডিওটাই দেখতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই আশা করছি ফলো করবে আর সাবস্ক্রাইবও করবে। ধন্যবাদ।